নানামুখী ষড়যন্ত্রের আভাস। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আরেকটা অনির্বাচন বিপ্লবের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। গত 20 জুন খুলনায় 11 দলীয় জোটের এক সমাবেশে তিনি একথা বলেন। জামাত আমির প্রস্তুতি নিতে হবে বললেও বস্তুত অনেকটাই এগিয়ে গেছেন তারা। প্রস্তুতি নেওয়ার কাজ শুরু করেছেন বিএনপি সরকার গঠনের আগ থেকেই। এখন আসা যাক আরেকটি গুরুতর সংবাদের বিষয়। গত 18 জুন ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রিউভেন আজার দাবি করেছেন যে বাংলাদেশ ও পাকিস্তানে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের কার্যক্রম বা সংশ্লিষ্ট তৎপরতা চলছে। এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। বাংলাদেশে হামাস বলতে কিছু নেই, এটা সবাই বুঝেন, তবে কেন বলেছেন? আদতে তিনি নিজে থেকে বলেননি, তাকে দিয়ে বলানো হয়েছে। বাংলাদেশে জেএমবিও ছিল না, বাইরে থেকে তৈরি করে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় এ সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মানুষ জঙ্গি মানসিকতার নন, তাই বাইরে থেকে তৈরি করে দেওয়া সংগঠনটি তেমন একটা এগোতে পারেনি। এখন অন্য নামে জঙ্গি সংগঠন তৈরির প্রক্রিয়া চলছে বলে আভাস পাওয়া যাচ্ছে, যার আত্মপ্রকাশ ঘটতে পারে সময় মতো। এদিকে জামাতের সঙ্গে আওয়ামী লীগের যোগসূত্রেরও খবর পাওয়া যাচ্ছে। অতীতে অনেকবার আওয়ামী লীগ জামাতে ইসলামী ঐক্যবদ্ধ ছিল বিএনপি বিরোধী অবস্থানে। 2026 সালেও একই রকমের আভাস পাওয়া যাচ্ছে। যারা দেশে আছেন এদের অনেকে বিএনপি এবং জামাতের মধ্যে মিশে গেছেন। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছে জামাত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বাড়ছে। সরকারের দপ্তরগুলোতেও এমন আবহ দেখা যাচ্ছে। ফলে বিএনপির সমর্থক সরকারি কর্মকর্তারা অনেক জায়গায় কোণঠাসাও হয়ে পড়েছেন। বর্তমানে যে পরিস্থিতিতে সরকার চলছে তাতে বেশিরভাগ মানুষই হতাশ। মানুষ কি চায় এটা যেন বুঝতে পারছে না সরকার। খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ে একরকমের বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়ে আছে। তাছাড়া সরকারের যেখানে যাকে বসানো হচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন দেখা দিচ্ছে। খোদ বিএনপির মধ্যেই এ নিয়ে হতাশা, ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়ছে। এর কারণ হলো যে নীতিতে সরকার চলার কথা তার উল্টো নীতিতে চলছে। প্রশাসন হলো সরকারের চালিকা শক্তি। 17 আগস্ট নতুন বিএনপি সরকার গঠনের মুহূর্তে যোগ্য কর্মকর্তা পদায়নের অপরিহার্যতার কথা উল্লেখ করে পরামর্শমূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল, কিন্তু সরকারের শুরু দিন থেকে কর্মকর্তা পদায়ন নিয়ে চরম বিতর্ক দেখা দেয়। বিতর্কিত কর্মকর্তাদের, এমনকি যারা বিএনপিকে মাইনাস করার কর্মসূচিতে সরাসরি ভূমিকা রেখেছে, তাদেরও প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। কেন এরকমের হলো বা হচ্ছে এর জবাব কারো কাছে নেই। এখন পর্যন্ত সচিবালয়ের প্রায় সকল গুরুত্বপূর্ণ পদে বসে আছেন বিএনপি বিরোধী কর্মকর্তারা। বিগত সময়ে বঞ্চিত ছাত্রদল করা কর্মকর্তারা এখন পুরোপুরি কোণঠাসা। ছাত্রদলে ছিলেন পরিচয় দেওয়াটাও এখন একরকমের অপরাধ। ছাত্রদল বা বিএনপির গন্ধ থাকলে তাদের গুরুত্বপূর্ণ পদায়ন দেওয়া হবে না, এর সিদ্ধান্ত নাকি নীতি নির্ধারণী মহলে নেওয়া হয়েছে। বর্তমানে নীতি নির্ধারণী পদে যারা আছেন তারা প্রায় সবাই অন্তর্বর্তী সরকারের আমলে বিএনপি মাইনাস কর্মসূচিতে ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন জামাত ইসলামী এবং আওয়ামী লীগের বড় সফলতা হলো এটাই। বিএনপি সরকারের ভেতর থেকে এমন পরিস্থিতি তারা তৈরি করতে সক্ষম হয়েছে। এটি আগামী দিনে বড় কাজে দেবে তাদের। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগে যারা ছিলেন এদের অনেকেই জামাতে শিবিরের গুপ্তচর। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এরা তৎকালীন সরকারকে এগিয়ে রেখেছেন, কিন্তু সংকটকালে পিছিয়ে থেকেছেন। এতে গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পতন ত্বরান্বিত হয়েছে। শক্তিশালী আওয়ামী লীগ তাসের ঘরের মতো ধসে পড়ে মূলত এ কারণে। জামাতে ইসলামী ক্ষমতায় আসছে আগে থেকে এমন হাইপ তুলেও নির্বাচনী মুহূর্তে এটা পরিষ্কার হয়ে যায় যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি সরকার গঠন করছে। তখনকার আসন্ন বিএনপি সরকারকে বিশেষ কৌশলে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কাজটা শুরু করে জামায়াত। সেটিরই বাস্তবায়ন হয়েছে সরকার গঠনের শুরু দিন থেকে, এবং যে কারণে বিএনপি সরকারে আজকের এই বিশৃঙ্খলা। আজকে যারা সরকারে আছেন এদের অনেকেই 96 সালের জনতার মঞ্চের সঙ্গে ততটা পরিচিত নন। 2001 থেকে 2006 সময়ে বিএনপি সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন ছিল, তাই সিভিল প্রশাসন নিয়ে তাদের সমস্যা পড়তে হয়নি। কিন্তু এখন সর্বশেষ ঘটনা হলো আওয়ামী লীগ আমলে পদোন্নতি বঞ্চিত ও হয়রানির শিকার 7 জন কর্মকর্তার বিষয়ে 5 সদস্যের রিভিউ কমিটি গঠন করা হয়েছে। গত 18 জুন এই কমিটি গঠন করা হয়, যাকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন সংশ্লিষ্টরা। যেখানে বঞ্চিত দাবি করা
প্রায় 600 কর্মকর্তার আবেদন জমা করেছে। সেখানে মাত্র 7 জনের বিষয়ে রিভিউ কমিটি গঠন ষড়যন্ত্র বা অসন্তোষ উস্কে দেওয়া ছাড়া কিছুই নয়। প্রশাসনে অসন্তোষ থাকলে ষড়যন্ত্রের বাস্তবায়ন সহজ নয়। রাজধানীর মিরপুরে পানির দাবিতে রাস্তায় নেমেছে মানুষ, সড়ক অবরোধ করেছে। একই দিনে দেশের অনেক স্থানে মানুষ বিদ্যুতের দাবিতে বিক্ষোভ করেছে, বিদ্যুৎ অফিস ঘেরাও করেছে। তীব্র গরম, তার উপর লোডশেডিং এবং বিশ্বকাপ ফুটবল খেলা চলছে। দুটি বড় বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় লোডশেডিং এর মাত্রা ভয়াবহভাবে বেড়ে গেছে। এগুলো সব একই সূত্রে গাঁথা কিনা সেটি খতিয়ে দেখা উচিত, কিন্তু দেখবে কে? দেখার জায়গাগুলোতে যারা বসে আছেন, বিএনপি সরকারের প্রতি তাদের আদৌ কোনো কমিটমেন্ট আছে কিনা এ প্রশ্ন রয়েছে। সাম্প্রতিক সময়ে সরকারকে ভুল পথে নেওয়ার একটি বড় প্রমাণ হলো ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদে খুরশিদ আলমকে নিয়োগ। মাত্র 22 দিনের মাথায় খুরশিদ আলমের নিয়োগ বাতিল করতে হয়েছে, কিন্তু এর মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে 2 দফায় 5,000 কোটি টাকা তারল্য সহায়তা দিতে হয়েছে। শেষ পর্যন্ত একসঙ্গে পুরো পরিচালনা বোর্ডেই ভেঙে দিতে হয়েছে। এখন পর্যন্ত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যাংকটি স্থিতিশীলতায় আসেনি। প্রশ্ন দাঁড়িয়েছে, খুরশিদ আলমকে কেন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছিল? কে দায়ী? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেশের অর্থনীতি এমনিতেই ভঙ্গুর, আরেকটি হলো আদ্দিন হাসপাতাল বন্ধ করে দেওয়া। এটি একটি অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হয়ে আসছিল। 6 নবজাতকের মৃত্যুর পর এই হাসপাতালটি লাইসেন্স বাতিল করা হয়, কিন্তু এটিকে কেউই বিএনপি সরকারের ভালো সিদ্ধান্ত হিসেবে দেখছেন না। কারণ আশেপাশের দরিদ্র এবং মধ্যবিত্ত জনগোষ্ঠীর জন্য হাসপাতালটি ছিল অত্যন্ত সহায়ক। হাসপাতাল বন্ধ বা লাইসেন্স বাতিল না করে অন্যভাবে ব্যবস্থা নেওয়া যেত, এতে মানুষের সেবা পাওয়ার পথও বন্ধ হতো না। সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়, তাদের বক্তব্য হলো জামাতকে সাইজ করতে গিয়ে ইসলামী ব্যাংক এবং আদ্দিন হাসপাতাল বিষয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু বাস্তবে দুটো ঘটনারই জামাত উপকৃত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিএনপি সরকার। এভাবে চলতে থাকলে একসময় দেখা যাবে অনাকাঙ্ক্ষিত বিপর্যয়কর কিছু ঘটে গেছে হুট করে, তখন আর শোধরানোর মতো সুযোগ পাওয়া যাবে না।